আমার বাবা প্রতিদিন রাতে আমার বড় বোনের ঘরে যেতেন। আমার বড় বোনের বয়স এখন 20 বছর। বাবা যখন ওই ঘরে যেতেন তখন আমার দিদি অনেক কান্না করতো, কিন্তু আমি এই ব্যাপারে মাকে কিছু না বলে একদিন দিদির ঘরে লুকিয়ে পড়ি। তারপর রাতে আমার বাবা দিদির ঘরে এসে দিদির সাথে এসব দেখে আমার মাথা ঘুরে যায়। কারণ আমার বাবা এখনো অনেক ইয়াং মানুষ। আমাদের পরিবারে আমার দিদি, আমি ও বাবা মা। আমার বয়স এখন 16 বছর। আমার বাবা এখনো ছেলেদের মতো। আমি এটা দেখে অবাক হতাম। বাবা দিনের বেলা দিদির সাথে অনেক সুন্দর করে কথা বলতেন, আর প্রতি রাতে মা ঘুমানোর পর বাবা দিদির ঘরে যেতেন। আমার বাবা নাকি মাকে বিয়ে করেছিলেন পরিবারের অমতে, তাই আমার দাদু বাবাকে বাড়ি থেকে বের করে দেন। আমি এইসব মানি না। আমাদের বাড়ি থেকে আমার দাদুর বাড়ি প্রায় 2 কিলোমিটার দূরে। স্কুল ছুটি হবার পর আমি মাঝে মাঝে দাদুকে দেখতে যেতাম। আমার বাবার সাথে দাদুর মিল না থাকলেও দাদু আমাকে ভীষণ ভালোবাসতেন। আমার দিদা নেই। দাদুর বাড়িতে দাদু ও আমার কাকা আর কাকিমা থাকেন। আমি দাদুকে দেখতে যাই, এই ব্যাপারে আমার বাবা মা কেউ কিছু জানেন না। জানলে হয়তো আমাকে যেতে দেবেন না, তাই আমি কিছু বলিনি। আমার বাবা অফিসে কাজ করতেন। সংসার বেশ ভালোভাবে চলতো না। মা বাবার ঝগড়া সব সময় লেগেই থাকতো, কিন্তু বাবা আমাকে ভীষণ ভালোবাসতেন। কিন্তু দিদিকে বেশি ভালোবাসতেন না। মায়ের সামনে দেখাতেন যে বাবা দিদিকে অনেক ভালোবাসেন। একদিন দিদি কেঁদে কেঁদে আমাকে বলে, বাবা তোকে অনেক ভালোবাসেন, কিন্তু আমি জানি না আমাকে কেন ভালোবাসেন না। আমি এই ব্যাপারে মায়ের সাথেও কিছু কথা বলতে পারছি না, কারণ এমনিতেই বাবা মার ঝগড়া লেগেই থাকে। তারপর যদি আমি এইসব বলি তাহলে ওরা আরও ঝগড়া করবে। কিন্তু দিদির কান্না আমি যেন সহ্য করতে পারছি না। হাজার হলেও আমার বড় দিদি। বাবা যখন কিছু কিনে আনতো, আমার জন্য দামি জিনিস আনতো আর দিদির জন্য সস্তা। এসব দেখে আমার ভীষণ খারাপ লাগতো। আমি বাবাকে বলতাম, বাবা দিদিকে কেন এভাবে দেখো? বাবা বলতেন, সব কিছুতেই তুই নাক গলাস না, তুই এখনো ছোট, তাই ছোট হয়ে থাক। বাবার মুখের উপর বেশি কথা বলার মতো সাহস আমার নেই, কারণ আমার বাবা ভীষণ রাগী একজন মানুষ। 2 মাস থেকে আমি লক্ষ্য করছি, বাবা প্রতিদিন রাতে মা ঘুমিয়ে যাওয়ার পর দিদির ঘরে যান। তারপর ঘর থেকে ঘুমড়ে ঘুমড়ে কান্নার শব্দ আসে। দিদি কাঁদতে থাকে আর চিৎকার করে, কিন্তু বাবা ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দেন, যাতে ঘরের আওয়াজ বাইরে থেকে কেউ শুনতে না পারে। বাবা ঘরে যাওয়ার পর আমি দিদির ঘরের বাইরে গিয়ে শুনতাম। বাবা ঘরে যাওয়ার পর দিদি কেন চিৎকার করে, ও কান্না করে, কিন্তু আমি কিছুই শুনতে পেতাম না। ফিসফিস করে কথা বলতো ওরা। আমার মাথায় কোনো কাজ করছিল না। কি করব বুঝতে পারছিলাম না। মাকে বলবো, কিন্তু কি করে? মা যদি বাবার সাথে ঝগড়া শুরু করেন তাহলে কি হবে? এমনিতেই ঝগড়া করে বাবা মাকে অনেক মারধর করেন। কিছুদিন আগে মা হসপিটালে ছিলেন। বাবা মাকে মেরে হাতটা ভেঙে দিয়েছিলেন। এখন যদি এসব বলি তাহলে কত বড় ঝগড়া হতে পারে তা আমি আন্দাজও করতে পারছি না। আমার ভেতরটা খুঁড়ে খুঁড়ে খেতে লাগে। এই বয়সে এত বড় চাপ আমি যেন নিতে পারছিলাম না। কি করব? কি করে আসল রহস্যটা জানতে পারবো? একবার দিদিকে জিজ্ঞেস করে দেখি। দিদি হয়তো আমাকে সব সত্যি কথা বলবে। রাত যখন 12টা বাজে আমার বাবা দিদির ঘর থেকে বেরিয়ে আসেন। ওনার সারা শরীর ঘামে ভেজা ছিল। আমি অবাক হচ্ছিলাম বাবাকে দেখে। পরের দিন সকালে আমি দিদিকে বলি, দিদি কি হয়েছে? আমি কয়দিন থেকে লক্ষ্য করছি তুই কেমন যেন একটা মনমরা হয়ে আছিস, আর প্রতিদিন রাতে বাবা থর করে যান, তারপর তুই কান্না করিস। কি হয়েছে আমাকে বল। তখন আমার দিদি বলে, মারিয়া তুই এখনো ছোট,
অনেক ছোট, তাই এইসব ব্যাপারে তুই না জানাই ভালো। এইসব যতদিন তুই না জানবি ততদিন আমরা ভালোভাবে থাকতে পারবো। দিদি আমাকে কিছু বলতে চায়নি, আমি ছোট বলে এড়িয়ে যাই, কিন্তু আমাকে তো জানতেই হবে যে এর পেছনে কী রহস্য আছে। কেন এভাবে দিদিকে কষ্ট সহ্য করতে হবে? বাবা কেন নিজের মেয়েকে এভাবে রোজ রোজ কষ্ট দেন? এভাবে প্রতিদিন চলতে থাকে। ধীরে ধীরে দিদি যেন ডিপ্রেশনে চলে যাচ্ছিল। কাউকে কিছু বলতো না, শুধু একা একা কান্না করতো। মায়ের সামনে কান্না করতো না, ভালোভাবে কথা বলতো। আর যখন মা সামনে থাকতেন না তখন ঘুমড়ে ঘুমড়ে কাঁদতো। আমি কয়দিন থেকে সব সময় দিদির দিকে লক্ষ্য রাখি, কিন্তু আমি কিছুই বুঝতে পারি না। একদিন রাতের খাওয়া দাওয়ার পর দিদি বাথরুমে ছিল, সেই সুযোগে গিয়ে আমি দিদির রুমে লুকিয়ে পড়ি। তখন রাত 9টা বাজে। আমার মা বাবা ওরা দুজন নিজেদের রুমে শুয়ে আছে। আমি তো জানি যে মা ঘুমানোর পর বাবা নিশ্চয়ই দিদির ঘরে আসবেন, কিন্তু আজ রাত বাবা দিদির ঘরে আসেননি। পরের দিন আমি আবার একইভাবে দিদির ঘরে এসে লুকিয়ে পড়ি। রাত 10টার সময় বাবা দিদির ঘরে আসেন। দিদির ঘরের দরজা বন্ধ করতো না, কারণ যেদিন দিদি ঘরের দরজা বন্ধ করতো সেদিন দিনের বেলা বাবা দিদির সাথে বেশি রাগারাগি করতেন, তাই ও বয়ে দরজা বন্ধ করতো না। রাতে মা ঘুমিয়ে যাওয়ার পর বাবা দিদির ঘরে আসেন। এসে ওকে যা বলেন শুনে আমার মাথা ঘুরে যায়, কারণ বাবা বলছিলেন, প্রিয়া, আমি 2 মাস থেকে রাতে ওয়ার্নিং দিয়ে চলেছি, আরও 1 মাস অপেক্ষা করব। 1 মাসের মধ্যে তুই যদি এই বাড়ি থেকে চলে না যাচ্ছিস তাহলে আমি তোর মাকে ডিভোর্স দিয়ে দেব। তারপর বাবা দিদি দুজন কথা কাটাকাটি করতে থাকে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে বাবা দিদিকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছেন কেন। বাবা দিদির সাথে এমনভাবে কথা বলছিলেন, মনে হচ্ছিল যেন একে অপরের দুশ্মন। 2 ঘন্টা যাবৎ বাবা দিদিকে বকাবকি করতে থাকে। প্রথমে দিদি একটু কথা বলছিল, পরে বাবা দিদির গালে এমন জুড়ে একটা থাপ্পড় মারলেন যে দিদি কথা বলা বন্ধ করে দেয়। ও অনেক জোরে কাঁদতে থাকে। আর বাবা আরও বলছিলেন যে যদি তুই এই বাড়ি থেকে নিজের ইচ্ছা মতো না যাচ্ছিস তাহলে প্রতিদিন রাতে আমি এভাবেই তোকে মারতে থাকবো আর সারা রাত বসিয়ে রাখবো। এই কথাটা যেন মাথায় ঢুকিয়ে রাখিস। এই বলে বাবা ঘর থেকে বেরিয়ে যান। বাবা চলে যাওয়ার পর আমি বেরিয়ে আসি, এসে দিদির পাশে বসি। দিদি আমাকে দেখে ঘাবড়ে যায়, বলে, তুই এখানে কি করে এসেছিস আর কখন এসেছিস? আমি উত্তর দিলাম, দিদি, তুই ঘরে আসার আগে আমি এই ঘরে এসেছি, যাতে আমি সত্যিটা জানতে পারি। তুই তো আমায় কিছু বলিসনি, তাই বাধ্য হয়ে আমি এখানে এসে লুকিয়ে পড়ি। এবার আমাকে সত্যি করে বল, বাবা কেন তোকে এই বাড়ি থেকে চলে যেতে বলছিলেন? আমি যেমন বাবার মেয়ে, তুইও তো বাবারই মেয়ে, তাহলে বাবা তোর সাথে প্রতিদিন কেন এমন করেন? আমাকে তুই সত্যিটা বল। তখন আমার দিদি আমাকে যা বলে শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। দিদি বলে, তোর ভুল হচ্ছে, তুই ওনার মেয়ে সত্যি, কিন্তু আমি ওনার মেয়ে নই। বাবা যখন মাকে বিয়ে করেছিলেন তখন আমি মায়ের সাথে ছিলাম। আমার বাবা একটা বড় রোগ হয়ে মারা যান। আমার বাবা মারা যাওয়ার পর আমার মা আমাকে নিয়ে মামার বাড়ি চলে গিয়েছিলেন। আমার বাবার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু ধন সম্পত্তি বেশি ছিল না। আমাদের শুধু বাড়িটাই ছিল। বাবা মারা যাওয়ার পর আমার কাকা আমাদের বাড়ি থেকে বের করে দেন আর আমাদের বাড়িটা নিজের দখলে করে নেন। কিন্তু বাবা যা রোজগার করতেন সব টাকা মায়ের হাতে তুলে দিতেন। অনেক টাকা হয়ে গিয়েছিল আমাদের। বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর মা বাবার চিকিৎসা করানোর জন্য অনেক টাকা খরচ করে ফেলেন। চিকিৎসা চলাকালীন আমার বাবার মৃত্যু হয়। বাবা মার মধ্যে আমি অনেক আদরের মেয়ে ছিলাম। আমার আর
ভাই বোন বলতে কেউ ছিল না। বাবার মৃত্যুতে আমরা পুরোপুরি অসহায় হয়ে পড়ি। তাই মামার কাছে গিয়ে আশ্রয় নেই। কিছুদিন পর মামারও বিরক্ত লাগতে লাগে, কারণ নিজের স্ত্রী ও সন্তান সবাই আছে। মামা একটা ছেলেকে বলেন, যে ছেলে আমার বোনকে বিয়ে করবে আমার বোনের সাথে 20 লক্ষ টাকা পাবে। এই কথা শুনে তোমার বাবা আমার মাকে বিয়ে করতে রাজি হয়ে যান, কিন্তু আমার মা আমাকে ছেড়ে বিয়ে করবেন না বলে সাফ সাফ জানিয়ে দেন। এতেও তোমার বাবার কোনো আপত্তি ছিল না। বাবা বলেন, আমি মেয়েকে সঙ্গে নিয়েই বিয়ে করব। তারপর মা হাসি খুশি হিসেবে বিয়েটা করে নেন। যতদিন তুই এই পৃথিবীতে আসিসনি ততদিন বাবা আমাকে একটু একটু ভালোবাসতেন। আর যখন তোর জন্ম হলো তখন থেকে জানি না বাবার কি হয়েছে, এখন আমার সাথে কেন এমন ব্যবহার করেন। মায়ের কাছ থেকে সব টাকা নিয়ে নিজের বিজনেসে লাগিয়ে দেন, কিন্তু সেখানেও কোনো আয় উন্নতি হয়নি, বরং বারবার লস হয়েই যাচ্ছে। সেই জন্য সংসারের অশান্তি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আর বাবা আমাকে এখন বলেছেন আমি এই বাড়ি থেকে চলে যাব, তা না হলে মাকে ডিভোর্স দিয়ে দেবেন। এবার বল, আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব? আমি আমার মামার কাছেও যেতে পারবো না। আর আমি যদি এই বাড়ি থেকে এই বাড়িতে থাকি তাহলে বাবা মাকে তাড়িয়ে দেবেন। এবার তুই বল ছোট, আমি কি করব? দিদির মুখে এমন কথা শুনে আমার চোখ দিয়ে জল পড়তে লাগে, কারণ ও আমার বাবার মেয়ে না হলেও ও আমারই বোন, ও তো আমার মায়ের মেয়ে। আর বাবা সব স্বীকার করে বিয়ে করে এখন ওসব কি বলছেন? তার মানে টাকাগুলো আত্মসাৎ করার জন্য বাবা প্রথমে দিদিকে সঙ্গে নিয়ে মাকে বিয়ে করেছিলেন, আর যখন টাকাগুলো নিয়ে হারিয়ে ফেলেছেন তখন দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছেন। কিন্তু আমি এটা হতে দেব না। এই ব্যাপারে আমি মাকে সত্যিটা বলেই দেব। দিদি আমাকে বারবার বারণ করে যাতে যাতে মাকে আমি কিছু না বলি। কখনো একটা জায়গায় দেখে এই বাড়ি থেকে চলে যাবে। এই বাড়িতে যদি বাবা মা আমি থাকি তাহলে দিদিও থাকবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠলে আমি বাবা মা দুজনকে একসাথে ডাকি। আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসতেন, কারণ আমি ওনার নিজের রক্তের মেয়ে, ওনারই বংশধর। আমি সব সত্যি কথা বাবার সামনে মাকে বলি, কিন্তু বাবা এসব অস্বীকার করেন। দিদি বলতে ভয় পাচ্ছিল। তখন আমি বললাম, কাল রাত আমি দিদির ঘরে লুকিয়েছিলাম। তারপর বাবা দিদির ঘরে গিয়ে দিদিকে মারধর করে ওকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। তখন মা রাগান্বিত হয়ে বাবাকে বলেন যে টাকাগুলো তুমি আমার কাছ থেকে নিয়েছিলে, সেই টাকাগুলো ফেরত দাও, তাহলে আমি আমার মেয়েদের নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। কিন্তু বাবার কাছে টাকা কোথায়? যে মাকে দেবেন উনি তো অনেক আগে সব কিছু হারিয়ে বসে আছেন। আমি বললাম যে যদি দিদি এই বাড়িতে না থাকে তাহলে আমিও মায়ের সাথে ও দিদির সাথে এই বাড়ি থেকে চলে যাব। আমার কথাটা বাবার বুকে লাগে। তখন বাবা বলেন, এসব কি বলছিস মা তুই? আমি বললাম, বাবা তুমি সত্যি শুনেছ, আমি তোমার মেয়ে বলে আমার জন্য বুকটা ধড়ফড় করছে। আর ও তোমার মেয়ে নয় বলে রোজ রাতে এই অসহায় মেয়েটিকে গিয়ে তুমি অত্যাচার করো সবার চোখের আড়ালে। ওকে মানা করো যে ও যেন কাউকে কিছু না বলে। যদি তুমি ওয়াদা করে দিদিকে নিজের মেয়ে হিসেবে মেনে নাও তাহলে আমরা এই বাড়িতে থাকবো, তা না হলে তুমি থাকো তোমার বাড়িতে, আমি মা ও দিদির সাথে অন্য কোথাও চলে যাব। তখন বাবা হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন। তারপর দিদি ও মায়ের কাছে ক্ষমা চেয়ে দিদিকে নিজের বুকে জড়িয়ে নেন ও বলেন, আজ থেকে তুই আমার মেয়ে। এতদিন থেকে আমি তোকে বিষাক্ত চোখে দেখতাম, কিন্তু আজ আমি ওয়াদা করলাম কখনো নিজের মেয়ের থেকে আলাদা চোখে তোকে দেখবো না। এই কথা শুনে দিদি হাউমাউ করে কাঁদতে লাগে। দিদির কান্না দেখে মনে হচ্ছিল বাবারও কষ্ট লাগছে, কারণ মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন সব পাপ মন থেকে মুছে ফেলে। মা, বাবা, দিদি আমরা সবাই এবার সুন্দরভাবে জীবনযাপন করতে শুরু করি। আমাদের পরিবারটা
একটু গরিব, কিন্তু এখন আর সুখ শান্তির কোনো অভাব নেই। বাবা যতটা আমাকে ভালোবাসেন ঠিক ততটাই দিদিকে ভালোবাসেন। এখন দিদিও অনেক খুশি। কোনো অসহায় মানুষের সাথে অন্যায় করার আগে হাজারবার ভাববেন যে এই মানুষটাকে কষ্ট দিয়ে আমি কি সুখে থাকতে পারবো। দিদিকে কষ্ট দিয়ে যেমন 20 লক্ষ টাকা দিয়ে বাবা কোনো সাকসেস পাননি, তেমন অন্যকে কষ্ট দেওয়ার আগে ভাবুন, হাজার কোটি টাকাতেও এগিয়ে যেতে পারবেন না যদি আমার দিদির মতো আর্তনাদ করে কেউ কাউকে খাদান। আশা করছি গল্পটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।